सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা এই জ্যোতিষশাস্ত্র এবং সমগ্র যে গুহ্য বিদ্যা অকাল্ট ফিল্ড অফ নলেজ তার যে মৌলিক আধার সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ অকাল্ট ফিল্ড অফ নলেজ, অকাল্ট সায়েন্সেস, তার মধ্যে অন্তর্গত জ্যোতিষ, সমস্ত কিছুর যে মূল আধার, এই মূল আধারের একটা সঠিক ধারণা, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ এবং লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ এই অকাল্ট সায়েন্সেস ওই আধারের উপর দাঁড়িয়ে আছে এবং ওই লেভেলটা যদি সঠিকভাবে আমরা অ্যাক্সেস করতে না পারি তাহলে কিন্তু শাস্ত্রের যে ধারণা, যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা সঠিক হবে না, শাস্ত্র জ্ঞানটা সঠিকভাবে উপলব্ধি করা যাবে না এবং সেখান থেকে ভুলভাল হবে। এবং আমাদের এই শাস্ত্র জ্ঞানের যে ত্রুটির জায়গা, যে ঘাটতির জায়গা, সেটা নিয়ে আমরা আজকে অতি অবশ্যই আলোচনা করব এবং দেখব, জানব যে কিভাবে আমাদের এই শাস্ত্র জ্ঞানের যে ত্রুটির জায়গা সেখান থেকে আমাদের কিছু মিসলিডিং, ভুলভ্রান্তিকর আইডিয়াস তৈরি হচ্ছে। তাহলে এই অকাল্ট সায়েন্সেস, গুপ্ত গুহ্য বিদ্যা এবং জ্যোতিষের যে মূল আধার সেটা হচ্ছে প্রতীক, সিম্বলিজম। সৌরমণ্ডলে, সৌর পরিবারে সূর্য তার পরিবারের সদস্যদের নিয়ে যে অবস্থান করে আছে, প্রত্যেকটা সদস্য এবং সূর্যর এক একটা আমরা কারকতা দিয়ে থাকি, কারকতা দিয়েছি। এই কারকতাগুলোই হচ্ছে সিম্বলিজম। সূর্য পিতা, চন্দ্র মাতা, মঙ্গল সহোদর, শুক্র বাহন, সুখ ভোগ, বিলাস বহুল জীবন, বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা, মঙ্গল এনার্জি ঊর্জা, শনি নিয়ম সংযম অনুশাসন, বুধ বুদ্ধি বিদ্যা। এইরকম সঙ্গে রাহু কেতু। রাহু সাধারণত ছলনার বিভ্রান্তির কারক গ্রহ, কেতু একটা গোপন রহস্যময় প্রভাব, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আমাদের সিম্বলিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্ল্যানেটস, আগে আমাদের বুঝতে হবে যে সিম্বল, প্রতীক মানে কি, এবং সেটা আমরা বুঝবো অবশ্যই খুব বিদগ্ধ প্রাজ্ঞ দার্শনিকদের ব্যাখ্যা থেকে। তাহলে বিদগ্ধ প্রাজ্ঞ দার্শনিকরা কি বলছেন সিম্বল সম্বন্ধে? তারা বলছেন যে সিম্বলস আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিস্ট্রিজ। যা কিছু রহস্যময়, যা কিছু দুর্বোধ্য, তাকে বোধগম্য করা, তাকে জানা বোঝার জন্য যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে সিম্বল। এবং আমাদের যে কমিউনিকেশনের, একে অপরের সঙ্গে কনভারসেশন, কমিউনিকেট করার জন্য যে ভাষা, সেই ভাষা যে সমস্ত চিন্তাভাবনার জন্য যথেষ্ট নয়,
যে সমস্ত চিন্তা ভাবনা, থটস, যে সমস্ত আইডিয়াস, ভাবনা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের যে প্রচলিত ভাষা, সেই ভাষায় যে সমস্ত থটসকে আমরা প্রকাশ করতে পারবো না, সেই সমস্ত থটস, চিন্তা ভাবনা, ধারণাকে প্রকাশ করার জন্য, কমিউনিকেট করার জন্য সিম্বলসের প্রচলন, সিম্বলসের ব্যবহার, সিম্বলসই পারে, প্রতীকই পারে সেই ভাবনাগুলোকে কমিউনিকেট করতে, যে ভাবনাগুলো আমাদের ভাষা দিয়ে কমিউনিকেট করা সম্ভব নয়। এবার এই যে সিম্বলিজমের জগৎ, এই সিম্বলিজমের জগৎ একটা খুব হায়ার স্টেট অফ কনসিয়াসনেসের জগৎ। সহজভাবে, খুব অনায়াসে কিন্তু সিম্বলিজম, প্রতীককে ডিকোড করা যায় না। প্রতীকের মধ্যে যে রহস্য আছে সেটা সহজে কিন্তু সেই রহস্যটাকে উদ্ঘাটন করা যায় না। এটা একটা কঠিন কাজ বলছেন দার্শনিকরা। এবার আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড, ওয়ার্ল্ড দ্যাট উই লিভ ইন, সেখানে প্রচুর প্রতীক, এবং এই বিশ্বব্রহ্মাণ্ড জগতের মধ্যে সঠিকভাবে যদি নিজেদের জীবনকে চালনা করতে হয়, তাহলে কিন্তু এই প্রতীক, এই সিম্বলকে বুঝতে হবে, তাদের অর্থটাকে আমাদের নিরূপণ করতে হবে, এবং সঠিকভাবে, পূর্ণ মাত্রায়, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সিম্বলিজমের অর্থকে পূর্ণ মাত্রায় আমাদের বোধগম্য করতে হবে, জানতে হবে। 50-50 বিস্কিটের মতো হবে না। সেখানে এই সমস্ত বিশ্ববরেণ্য দার্শনিকরা বলছেন যে পৃথিবীতে, এই জগতে আমরা বসবাস করছি, জীবন যাপন করছি, সেখানে এই জগতের কি অর্থ, সেই অর্থই যদি আমরা না জানলাম, if the awareness of the meaning of this world is absent in our existence, আমরা জানি না জগতের অর্থ কী, সেটাই তো আমরা জানি না। এবং সেটা তো একটা অত্যন্ত বাস্তব পরিস্থিতি এবং বিশাল আকারের একটা সমস্যা, কনসেপচুয়াল যে ল্যাকটা আমাদের, যে ডেফিসিটটা, সেখানে দার্শনিকরা বলছেন যে এই জগতে আমরা বসবাস করছি, আমাদের অস্তিত্ব এই জগতে, কিন্তু এই জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। এটাকে তারা তুলনা করছেন যে একটা বড় লাইব্রেরিতে একজন মানুষ যদি ঘুরে বেড়ায়, একটা গ্রন্থাগারে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে, মলে ঘুরে বেড়ানোর মতো, একটা বইও সে খুলে দেখলো না, বইগুলোর দিকে সে তাকালোই না, তাহলে তার যে অভিজ্ঞতাটা হলো, ঠিক সেই রকমই আমাদের অভিজ্ঞতা হয় জীবনে, যদি আমরা যে জীবনটা যাপন করছি, যে ক্ষেত্রে, যে জগতে, সেটা সম্বন্ধে যদি আমাদের কোনো সম্যক জ্ঞান না থাকে। সিম্বল সম্বন্ধে বলা হচ্ছে যে একটা সিম্বল একটা চিত্র,
একটা ইমেজ। এবার ওই ইমেজের মধ্যেই কিছুটা তার অর্থ ভরা আছে। যেরকম ট্রাফিক সিগন্যালে যখন আপনি সবুজ লাইটটা দেখলেন তখন আপনি বুঝলেন যে এবার আমি গাড়িটা নিয়ে এগোতে পারি। ট্রাফিক সিগন্যালে যখন লাল বাতিটা দেখলাম তখন আমি বুঝলাম যে এবার আমাকে গাড়িটা থামাতে হবে, আমার গাড়ি আর এগোবে না। সুতরাং এই ধরনের খুব সহজ সরল সিম্বল, প্রতীক, খুব সামান্য অর্থ বহন করে। যেরকম সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এর একটা লিমিটেড অর্থ এর মধ্যে ভরা আছে। 2 মানে যে কোনো দুটো বস্তু হবে, দুটো জিনিস হবে, দুটো বিষয় হবে। 3 মানে 3টে বিষয় হবে। ক্লিয়ার কাট অর্থ, এগুলো খুব প্রাইমারি সিম্বলস। যখন আমরা কোনো পাবলিক প্লেসে যাই, মলে গেলাম বা হোটেলে গেলাম বা মাল্টিপ্লেক্স সিনেমা হলে গেলাম বা এয়ারপোর্টে গেলাম, সেখানে যে ওয়াশরুম, সেখানে সিম্বল থাকে একটা মেয়ের ছবি, একটা ছেলের ছবি। ছেলেদের জন্য যে ওয়াশরুম, সেখানে সামনে একটা ছেলেদের ছবি থাকে। মেয়েদের যেটা ওয়াশরুম, সেটা মেয়েদের একটা ছবি থাকে। ভেরি সিম্পল, খুব সহজ সরল, ডাইরেক্ট অর্থ আদান প্রদান হচ্ছে ওই সিম্বল আর মানুষের মধ্যে। তার অন্তরালে, গভীরে কিন্তু আর কোনো অর্থ নেই। কিন্তু অকাল্ট সায়েন্সেস, অকাল্ট নলেজ, গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা যত আছে সারা বিশ্বে, যার মধ্যে অবশ্যই জ্যোতিষ যথেষ্ট প্রাধান্য নিয়ে আছে, এই অকাল্ট সায়েন্সের যে সিম্বলসগুলো, যে প্রতীকগুলো, সেই প্রতীক কিন্তু শুধু ভিজিবল ইমেজ, যে সামনে যে ছবিটা দেখছি, আমার চোখে যে প্রতীকের চিত্রটা, তার মধ্যে যতটুকু যা অর্থ আছে, সেই অর্থটাই কিন্তু সম্পূর্ণ সমস্ত অর্থ নয়। ওই ইমেজের, ওই চিত্রর অন্তরালে, গভীরে একটা শক্তি কাজ করছে। দের ইজ আ ফোর্স ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিম্বলস। সেই শক্তিটাকে আমার জানতে হবে এবং যথেষ্ট নিপুণতার সঙ্গে জানতে হবে। আই মাস্ট অ্যাকোয়ার আ ভেরি ডিপ নলেজ অ্যাবাউট দ্য ফোর্স বিহাইন্ড দ্য সিম্বলস। ওই যে একটা মিস্টিক্যাল ফোর্স আছে, একটা রহস্যময় কসমিক মহাজাগতিক একটা শক্তি, ঊর্জা লুকিয়ে আছে, গোপন হয়ে আছে ওই সিম্বলের মধ্যে, সেটাকেও আমার কিন্তু জানতে হবে। শুধু ওই সিম্বলের যে ভিজুয়াল ইমেজ, যেটা আমরা ওয়াশরুমের উদাহরণ দিলাম বা সংখ্যার উদাহরণ দিলাম বা ট্রাফিক লাইটের উদাহরণ দিলাম, সেই রকম সহজবোধ্য কিন্তু অকাল্ট নলেজের সিম্বল নয়। এই সিম্বল নিয়ে বলা হচ্ছে যে এই সিম্বলের দুটো স্তর আছে, 2 লেভেলস। একটা প্লেনে, একটা স্তরে সিম্বলের শুধু আকৃতিটা, ফর্মটা,
যেটা আমরা বললাম, ওই সংখ্যা, ওই সবুজ আলো, লাল আলো, ট্রাফিকের, আরও অনেক সহজ সিম্পল সিম্বলস আছে। ইনফ্যাক্ট শিশুদের তো ওই প্রতীক দিয়েই শেখানো হয়। তারা কিন্ডারগার্টেন মন্টেসরিতে যখন তারা পড়াশোনা শেখে, প্রথম যে তাদের লেখাপড়া বিদ্যার সঙ্গে পরিচয়টা হয় সেটা তো ওই সিম্বলের মাধ্যমেই। তাদের সামনে 3টে বল রেখে বলা হয় যেটা 3টে বল মানে দিস ইজ 3, 2টো বল মানে দিস ইজ 2, এইভাবেই তো শেখানো হয়। কিন্তু যখনই আমরা অকাল্ট নলেজের সিম্বলিজমে ঢুকছি, তখন একটা প্লেনে, একটা স্তরে হচ্ছে শুধু সামনের ইমেজটা, দ্য ফর্ম, গঠন, আকৃতি, চেহারা যেটা দেখছি, তার একটা অর্থ আছে, এবং সেই ফর্মটা একটা আরও অনেক গভীর, নিগুড়, প্রফাউন্ড সত্যকে, জ্ঞানকে ধারণ করে আছে, বহন করছে, রেপ্রেজেন্ট করছে। ওই গভীর যে সত্য, ওই গভীর সত্যকে, যেটা একটা মিস্টিক্যাল ফোর্স, সেটাকে যতক্ষণ না আমরা আয়ত্ত করতে পারছি, ততক্ষণ কিন্তু অকাল্ট নলেজের সঠিক জ্ঞান আমাদের হলো না। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এখন এই মুহূর্তে আমরা যে অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে আমাদের একটা চরম সংকট, এটা ঐতিহাসিক বিপর্যয়, এই সময় কিন্তু ওই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, অকাল্ট সাবজেক্টের যে সিম্বলিজম, সেটাকে কিন্তু ওই সিম্পলিস্টিক ট্রাফিক লাইট বা মন্টেসরি টিচিং বা বিভিন্ন পাবলিক প্লেসে ওয়াশরুমের যে ইন্ডিকেটিভ সিম্বল, সেটার মতো করে চর্চা করলে কিন্তু আর চলবে না। টাইমস আর ডিফিকাল্ট। এবার এই যে আমাদের জ্যোতিষশাস্ত্র, দেখুন এই জ্যোতিষশাস্ত্রতে কি হচ্ছে, রাশির মধ্যে আমরা গ্রহকে পাচ্ছি আমাদের জন্মছকে, বা যে কোনো সময় একটা গ্রহ অবস্থান যদি আমরা বার করে দেখি, এবং সেই গ্রহ একটা নক্ষত্রের সঙ্গে যুক্ত থাকছে। এবার গ্রহর একটা কারকতা আছে, সেটা একদম ওই গ্রহকে দেখলেই সামনাসামনি ডাইরেক্ট প্রত্যক্ষ করছি, এবং ওটাই হচ্ছে প্রাইমারি এবং প্রাথমিক। বৃহস্পতিকে দেখলেই আমরা জ্ঞান, প্রজ্ঞা, আইন, হায়ার স্টাডিজ, রিলিজন, ধর্ম, লিভার, ডাইজেশন, নানান রকম ভাব আমাদের মনের মধ্যে উৎপন্ন হয় যে বৃহস্পতি গ্রহ হচ্ছে এই সমস্ত বিষয়ের প্রতীক। এটা হচ্ছে ওই ফর্ম লেভেলটা, যে এভরি সিম্বল তার অস্তিত্বটা দুটো স্তরে, ইন টু প্লেনস। প্লেন অফ ফর্ম, যেটা আকৃতি, চেহারার যেটা ফর্ম, যেটা খুব প্রারম্ভিক, সেখানে আমরা যখন গ্রহদের দেখি তখন আমরা এইগুলো ভাবি। মঙ্গল মানেই ভূমি, মঙ্গল মানেই ক্রীড়া জগৎ, মঙ্গল মানেই ঝুটঝামেলা, মঙ্গল মানেই একটা অগ্নিকাণ্ড হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আইন ঘটিত সমস্যা হতে পারে, বিবাদ হতে পারে। এইগুলো আমাদের মনের মধ্যে একটা সাবলীলভাবে, স্পন্টেনিয়াসভাবে এই ভাবনাগুলো, এই থটসগুলো, এই ইমেজেসগুলো
তৈরি হয়ে যায়। একটা ইমেজ দেখলাম, দেখে আমার মনের মধ্যে আরও কয়েকটা ইমেজ, একটা চিত্র দেখলাম, একটা সিম্বল দেখলাম, সেখান থেকে আরও অনেক চিত্র, অনেক সিম্বল, অনেক ধারণা আমার মনের মধ্যে জন্ম নিল। কিন্তু ওই যে নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে গ্রহ, ওই নক্ষত্র কিন্তু ওই আরো গভীরের যে নিগুড় জ্ঞান সত্যকে একটা সিম্বল হায়ার প্লেনে রিপ্রেজেন্ট করে, সেই গভীর নিগুড় জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে ওই নক্ষত্র। কিন্তু সাধারণভাবে জ্যোতিষশাস্ত্রে কি আলোচনা হয়, যেহেতু দশাটা মানুষের জীবনে জন্মের পর থেকে চন্দ্রের নক্ষত্র দিয়ে দশা ক্যালকুলেশন হয়, সুতরাং প্রতিটা নক্ষত্রকেই আমরা শুধু এক একটা গ্রহর সঙ্গে সংযুক্ত করে ওখানেই ইতি টেনে দিয়েছি। অশ্বিনী মানে কেতু, ভরণী মানে শুক্র, কৃত্তিকা মানে রবি, রোহিণী মানে চন্দ্র, মৃগশিরা মানে মঙ্গল, আদ্রা মানে রাহু, কারণ ওটাই হচ্ছে দশার ক্রম। মানুষের জীবনে বিংশোত্তরী ভোগ্য দশার ক্রম, কিন্তু ওটা একেবারেই নক্ষত্রের আসল পরিচয় নয়। প্রত্যেকটা নক্ষত্রের সঙ্গে যে দেবতা, দ্য ডেইটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনস্টেলেশন, ওই দেবতাই হচ্ছে আসল মিস্টিক্যাল ফোর্স। সেই হায়ার প্লেনের, হায়ার অ্যাওয়ারনেস কনসিয়াসনেসের সেই শক্তি, যেটাকে গ্রহ ওই নক্ষত্রে অবস্থান করলে রিপ্রেজেন্ট করে। কালপুরুষের রাশিচক্রে একটা জোডিয়াকের মধ্যে তো রাশিগুলো 12টা রাশি আছেই, এবং অটোমেটিক 12টা রাশি 360 ডিগ্রির চিত্রটা অঙ্কন করলে ওই 27টা নক্ষত্র আসছেই। কিন্তু যদি নক্ষত্রের সঙ্গে গ্রহটা যুক্ত না হয়, তাহলে নক্ষত্রের যে ওই হায়ার প্লেনের ফোর্সটা, সেটা চ্যানেল পাবে না, সেটা একটা গতিপথ পাবে না। তো ওই নক্ষত্রটা তখন আমার জীবনে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, জাগ্রত হয়ে যাচ্ছে, কার্যকরী হয়ে যাচ্ছে, যখন আমার জন্মছকে গ্রহটা ওখানে অবস্থান করছে, বা গোচরে যখন যখন গ্রহরা এই সমস্ত নক্ষত্রগুলোকে কন্ট্যাক্ট করে, এই নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়। তো এই নক্ষত্রের আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে একটা অত্যন্ত ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এবার একটা আমাদের কীরকম জ্যোতিষ জ্ঞানের দৈন্য সেটা, এবং কীরকম ভুল হয় সেটা নিয়ে একটা ছোট্ট সংক্ষেপে আমরা একটু আলোচনা করে নিই। যে এই যে রবি বা সূর্য, এখন সূর্য সান কিন্তু বেদের দেবতা। তাহলে ওই যে আমরা আগে আলোচনা করেছি যে জুপিটার প্ল্যানেট বৃহস্পতি নয়, বৃহস্পতি বেদের দেবতা। তাহলে বেদের বৃহস্পতিকে আমাদের বুঝতে হবে, ওটা হায়েস্ট লেভেল অফ নলেজ। বেদের বৃহস্পতিকে বুঝে স্কেল ডাউন করে আমাদের সৌরমণ্ডলে জুপিটারে আসতে হবে। তাহলে বেদে সূর্য কিন্তু সেই সত্য, সেই পরম ব্রহ্মর যে সত্য, লাইট অফ দ্য ট্রুথ,
এই সৃষ্টির পরম ব্রহ্মর যে সত্য, তার যে প্রকাশ, সেই প্রকাশ যখন মানব চেতনার মধ্যে উদ্ভাসিত হয়, মানব চেতনার মধ্যে যখন পরম ব্রহ্মর প্রকাশের উন্মেষ হয়, তখন সেই প্রকাশকে বলা হচ্ছে সূর্য। এবং সূর্য একটা প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ নয়, নিষ্ক্রিয়। আমরা যখন সান রবিকে আলোচনা করছি জন্মছকে, আমরা রবিকে দেখলেই লাফিয়ে উঠছি, নামযশ খ্যাতি আর সরকারি চাকরি। কিন্তু সূর্য নিষ্ক্রিয় এবং ওই আলোকে শুধু রিপ্রেজেন্ট করছে, ওই প্রকাশকে, ওই উদ্দীপ্ত চেতনাকে, যে চেতনার মধ্যে পরম ব্রহ্মের প্রকাশ হয়েছে। অ্যাক্টিভ ক্রিয়েটিভ সূর্য, যে সূর্য অ্যাক্টিভ সক্রিয়, সেই শুক্র হচ্ছে সাবিত্রী। সূর্যকে তিনটে রূপে বিভক্ত করা হয়েছে বেদে। ক্রিয়েটর সূর্য সাবিত্রী, ফ্যাশনার সূর্য ত্বষ্ট্রী, এবং ইনক্রিজার সূর্য পুষান। সূর্য by itself, by the name Surya, we do not understand any active existence, passive light। ওই কনসেপ্টটাকে, যে মানব চেতনার মধ্যে পরম ব্রহ্মের প্রকাশ বিকশিত হয়েছে, সেই আলো, সেই চেতনার কে বলা হচ্ছে সূর্য। কিন্তু সক্রিয় কার্যকরী অ্যাক্টিভ সূর্যকে বলা হচ্ছে সাবিত্রী, ত্বষ্ট্রী আর পুষান। সাবিত্রী হচ্ছে সৃষ্টিকর্তা, ক্রিয়েটার। ত্বষ্ট্রী হচ্ছে যে সব কিছু গঠন করছে, নির্মাণ করছে। আর পুষান হচ্ছে যে সব কিছু বৃদ্ধি করছে। এই সাবিত্রী, এই যে ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ সূর্য, যে আমার জীবনে নাম যশ খ্যাতি সরকারি চাকরি যা আমার চাই সেগুলো যে সৃষ্টি হবে, এই সাবিত্রী ক্রিয়েটিভ সূর্য, তার প্রকাশ হচ্ছে চারটে দেবতার মাধ্যমে, মিত্র, বরুণ, ভগা আর আর্যমান। এই পুষানের প্রকাশ হচ্ছে রেবতী নক্ষত্রের মাধ্যমে। তাহলে আমার জন্মছকে অনুরাধা নক্ষত্র, শতভিষা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র আর রেবতী নক্ষত্র, এই পাঁচটা নক্ষত্রের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহ সূর্যর যে সক্রিয় জাগ্রত ফলপ্রদ ঊর্জা, সেটা প্রাপ্ত হবে। বিকজ ক্রিয়েটিভ অ্যাক্টিভ ওয়ার্কিং সান হচ্ছে সাবিত্রী, ত্বষ্ট্রী আর পুষান। এবং তার মধ্যে সাবিত্রী মিত্র, বরুণ, ভগা আর আর্যমানের মাধ্যমে কাজটা করছে। কিন্তু এই দেবতাদের তো দেখাই হয় না জন্মছকে। মিত্র মানে অনুরাধা নক্ষত্র মানে শনি, শতভিষা নক্ষত্র মানে রাহু, পূর্ব ফাল্গুনী মানে শুক্র, উত্তর ফাল্গুনী মানে রবি, রেবতী মানে বুধ। হয়ে গেল, জ্যোতিষের ওখানেই শেষ, ওখানেই পিণ্ডদান হয়ে গেল গয়ায়। কিন্তু যদি কোনো গ্রহ এই
5টা নক্ষত্রের কোনো নক্ষত্রের সঙ্গে যুক্ত হয় এবং সঞ্চারে যখন গ্রহরা এই নক্ষত্রের সঙ্গে সংযুক্ত হয় তখন এই গ্রহদের মধ্যে সূর্যর সেই ক্রিয়েটিভ পাওয়ারটা, অ্যাকশন ওরিয়েন্টেশনটা আসে। এবার এই যে হায়েস্ট লেভেল অফ নলেজ, এই যে বেদের যে ব্যাখ্যাগুলো, বেদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা যতক্ষণ না আমি অন্তত একটু নাড়াচাড়া করছি, আমাকে বেদের ভাষ্যকার হতে হবে না, কিন্তু আই মাস্ট হ্যাভ আ ফার্স্ট হ্যান্ড নলেজ। এই সিম্বলিজমটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এই সিম্বলিজম নিয়েই আলোচনা করব এবং আগামী ভিডিওতে আমরা একটা অভিনব আলোচনা করব যে কিভাবে বেদের নলেজটা আমাদের একটা অন্য রকম, অন্য মাত্রা, অন্য কনসেপচুয়াল ক্ল্যারিটি দিয়ে দেবে। এবং আমি নিশ্চিত যে আপনাদের সকলের খুব মনোগ্রাহী লাগবে এবং ভুলভ্রান্তিগুলো শুধু নয়, আমাদের যে লিমিটেড নলেজে রেজাল্টও কিন্তু লিমিটেড এবং লিমিটেড রেজাল্টটা হাইলি এরোনিয়াস। এবং যে যুগে আমরা প্রবেশ করেছি, যে সময়ে আমরা প্রবেশ করেছি এবং আগামী দিন যে পৃথিবী, যে জগৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেখানে আমাদের দক্ষতা, আমাদের স্কিলস, আমাদের ক্ষমতা, আমাদের সমস্ত জীবন পরিচালনা করার যে একটা পারফেকশন, একটা কর্মদক্ষতা, সেটা যদি উন্নত মানের মাত্রার না হয় আমরা কিছুতেই সার্ভাইভ করতে পারবো না, 100% ধ্বংস হবে। সেই ধ্বংস থেকে যদি আমাদের নিজেদের রক্ষা করতে হয়, if we have to survive, we must become a member of the fittest league. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.